ও মাই গড, এর মুখটা কি বিচ্ছিরি ভাবে নষ্ট করে দিয়েছে। আমার মনে হচ্ছে খুনি জেনে বুঝে এর মুখটা নষ্ট করেছে, যাতে কেউ একে চিনতে না পারে। হ্যাঁ, আর স্যার হাতটা তো পুরোটা ফুলে গেছে। এই দেখো, কোথাও কোথায় চামড়া সবুজ হয়ে গেছে, চামড়ার রং বদলে গেছে। তার মানে হচ্ছে এই লোকটির মৃত্যু 6-7 দিন আগে হয়েছে। আচ্ছা, তুমি ওই মাটির স্যাম্পলটা চেক করেছিলে? হ্যাঁ স্যার, চেক করেছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে শরীরে লাগা মাটি ওই জঙ্গলের মাটির থেকে আলাদা, যেখান থেকে লাশ পাওয়া গেছে। কি বলছো কি? হ্যাঁ স্যার, দেখুন। এসো দেখি। ইয়েস, এটা কি করে সম্ভব? তার মানে এই লোকটিকে অন্য কোথাও পুঁতে দেওয়া হয়েছিল, আর পরে ওই লাশটাকে মাটি থেকে তুলে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ স্যার, হতে তো পারে। স্যার, মাটির নিচে কম অক্সিজেন থাকার জন্য জীবাণু বাড়ার মাত্রা বেশ কমে যায়। হয়তো এই কারণে এর লাশটা এখনো পুরো পচেনি। ঠিক বলেছো সারিকা। দেখি এই লাশটা আর কি বলে। এক মিনিট, এই ক্ষতটা দেখো। আর এটা তো বুলেটের ক্ষত, তার মানে গুলি লেগেছে। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ সারিকা, একে গুলি মারা হয়েছে, একদম ঠিক। এই দেখো, এই ক্ষতটার আশপাশের চামড়া একদম কালো হয়ে গেছে। আর মানে একে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। আশ্চর্য কাণ্ড। দেখি আর কি বলে এই লাশটা। ও মাই গড, সারিকা দেখো, এর বুক থেকে পেট পর্যন্ত সেলাইয়ের চিহ্ন রয়েছে। আর এই সেলাইটা তো খুব টাটকা মনে হচ্ছে। তার মানে রিসেন্টলি ওকে সার্জারি করা হয়েছে। ব্যাপারটা কি? এই অর্গান চুরির ঘটনা নয় তো? বুঝতে পারছি না এর মৃত্যুর কারণ গুলি লাগা না অন্য কিছু। দেখে নাও, আমি জানি কার ফোন। সরি প্লিজ। অভিজিতেরই তো? স্যার, আমার মায়ের। শিওর? অফকোর্স শিওর। হ্যালো, হ্যাঁ মা। আচ্ছা, এর মৃত্যুটা কি গুলি লাগার কারণে হয়েছে নাকি? দেখি শরীরের মধ্যে গুলিটা আছে কিনা। গুলিটা কোথায়? এইভাবে তো গুলিটা পাওয়া গেল না, মনে হচ্ছে ক্যামেরা ঢোকাতে হবে। গুলিটা তো একদম দেখাই যাচ্ছে না। এক মিনিট, এটার এক্সিট রুমটা দেখতে হবে। এক্সিট রুম তো নেই, গুলি তো পাওয়াই যাচ্ছে না। যদি একে গুলিটা মারা হতো তাহলে তো ক্ষত থেকে রক্তক্ষরণ বেশি হতো, কিন্তু এই ক্ষতটাকে দেখে তো মনে হচ্ছে রক্ত বেশি পড়েনি। আচ্ছা, এমনটা হয়নি তো এর মৃত্যুর 2-3 দিন পরে একে গুলি মারা হয়েছে? কিন্তু এমনটা কেউ করবে কেন? আচ্ছা, এটা সেই অর্গান চুরির কেসটা নয় তো? কিছু না কিছু তো বটেই। এর সেলাইগুলো কেটে একবার চেক করতে হবে।
কিসের আওয়াজ? বডির মধ্যে বোম আছে। আরে চলো ভাই, ট্রেকিং এ এসেছো না পার্কে ঘুরতে? হরিণের মতো চলো, হাতির মতো নয়। কতক্ষণ ধরে ট্রেকিং করাচ্ছিস? এবার কি তুই আমাদের মেরে ফেলবি? আরে গত 3 ঘন্টা ধরে চলছি ভাই, কতক্ষণে আসবে তোর ওই জায়গাটা? ব্যাস আর একটুখানি, এখান থেকে আর 2 ঘন্টা। হোয়াট? আরো 2 ঘন্টা? নট ফেয়ার রাহুল, আমি খুব টায়ার্ড, আর আমি হাঁটতে পারবো না। আমিও আমিও হাবিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে ভাই, ওই গাছটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের মার্ক হবে। ওইখানে আমরা একটু হল্ট করব। ইয়ার, এই রাহুলের তো দারুণ এনার্জি রে। বলে নাকি ও সব রাস্তাই চেনে। গত 5 বছর ধরে নাকি ও ট্রেকিং করছে। এখনো বড্ড প্রফেশনাল হয়ে গেছে। রে রাহুল গাছের উপর কি করছে বলতো? আরে মূর্খ, দ্বিতীয়বার আসলে যেন রাস্তাটা ভুল না হয়। আর রাহুল প্রত্যেকবার এক একটা চিহ্ন করে এখানে নিজের প্রত্যেকটা কাউন্টিং বাড়ায়। দারুণ ব্যাপার তো, নাইস। কি এটা? ও মাই গড! আরে আরে চিৎকার করছিস কেন? ও নো, লাশ শনাক্তকরণ হয়নি নিশ্চয়ই। না স্যার, মুখটা এমনভাবে বিগড়ে দেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে না কার মুখ। মুখটা বিভৎসভাবে বিকৃত করেছে, মনে হচ্ছে বেশ ভারী কোনো জিনিস দিয়ে মুখটার এই অবস্থা করেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এর শার্ট বা প্যান্টের পকেট থেকে কিছু পেয়েছো? না স্যার, স্যার লাশটাকে দেখে মনে হচ্ছে এই সপ্তাহখানেক আগে মারা গেছে। একটা কাজ করো, আশেপাশে দেখো কোনো ভারী জিনিস পাও কিনা যেটা দিয়ে খুন করেছে বলে মনে হয়। স্যার। হ্যাঁ ফ্রেডি। স্যার, এ হলো রাহুল। সবার প্রথমে লাশ এই দেখতে পেয়েছিল। আচ্ছা রাহুল, তুমি লাশটা কিভাবে দেখলে? স্যার, আমরা এখানে ট্রেকিং করতে এসে ক্লান্ত হয়ে গেছিলাম, তারপর রেস্ট নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তারপর হঠাৎ পা পিছলে আমি পড়ে গেলাম, আর উঠে দেখলাম যে পাতায় ঢাকা একটা লাশ পড়ে আছে। যদি এই লাশটা 7-10 দিনের পুরনো হয়, তাহলে এতদিনে কেউ দেখতে পায়নি কেন লাশটাকে? জানি না স্যার, মাঝে মধ্যে এখানে অনেকে ট্রেকিং করতে আসে। স্যার, এই গাছটায় কেউ চিহ্নও করেছে স্যার। এই যে এইখানে। স্যার, আসলে এই সমস্ত চিহ্ন আমার বানানো। চিহ্ন এই জন্যই বানাই যাতে আমরা রাস্তা না ভুলে যাই আর এগিয়ে যেতে পারি। স্যার, আমার মনে হয় খুনি হয়তো এটা জানতোই না যে এখানে লোকে ট্রেকিং করতে আসে। জানলে এইভাবে লাশটাকে ফেলে রাখতোই না। স্যার, এরকমও তো হতে পারে যে মারা গেছে সে ট্রেকিং করতে এসেছিল আর কেউ ওকে মেরে দিয়েছে। হতেও পারে। একটা কাজ করো, গত 15 দিনে যতগুলো লোক নিখোঁজ হয়েছে তাদের লিস্ট আনো। লাশের মুখ তো কোনোভাবেই চেনা যাচ্ছে না, তো এই লাশের সঙ্গে যাদের শারীরিক মিল আছে তাদের নাম আর ঠিকানা সংগ্রহ করো। কি কিসের আওয়াজ? বডির মধ্যে বোম আছে। না সারিকা, ওখানে যাও। চালু খেসান! অনেক সময় নিচ্ছে। ডক্টর সালুকে কেমন আছে? ওনার মাথায় সাংঘাতিক জখম আছে, আর বোম ব্লাস্টের কারণে ওনার হাতের আর পেটের চামড়া খুব খারাপভাবে পুড়ে গেছে।
এসিপি সাহেব, আমি অনেক চেষ্টা করছি ওনাকে বাঁচাবার জন্য, কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এক্সকিউজ মি, ওকে? এসব আমার ভুলের জন্যই হয়েছে। আমি ফোনে কথা বলার জন্য ল্যাবের বাইরে গিয়েছিলাম। আমার ডক্টর সালুকাকে একা রাখা উচিত হয়নি। সারিকা, এতে তোমার কোনো দোষ নেই। এসব তো প্ল্যান করে করা। সত্যি। হ্যাঁ সারিকা, এতে তোমার কোনো দোষ নেই। ওই বোমটা জেনে শুনে লাশের পেটে লাগানো হয়েছিল, আর তারপরে ওই লাশটাকে জঙ্গলের এমন জায়গায় রাখা হয়েছিল যেখানে সহজেই ওই লাশের ওপর লোকের নজর পড়ে, যাতে ওই লাশটা আমাদের কাছে আসতে পারে। মানে কেউ জেনে বুঝে সিআইডির পিছনে পড়েছে স্যার? আমার তো মনে হয় সিআইডির থেকে ডক্টর সালুখের ওপর ওদের টার্গেটটা বেশি ছিল। সালুখেকে বোম ব্লাস্ট হওয়ার আগে সারিকা কোনো বিশেষ সূত্র পেয়েছিলে? হ্যাঁ স্যার। কি পেয়েছিলে? ওই লাশটার উপর পাওয়া মাটির স্যাম্পল ওই জঙ্গলের মাটির স্যাম্পলের থেকে আলাদা, যেখান থেকে লাশটা পাওয়া গিয়েছিল। মানে ওই লোকটাকে অন্য কোথাও মারা হয়েছে, আর ট্রেকিং স্পটে ওর লাশ পরে রাখা হয়েছে। আর কিছু পেলেন ডক্টর সারিকা? ব্যাস ওই লাশটার আলাদা আলাদা টুকরো। তাহলে সারিকা, যতগুলো আলাদা আলাদা টুকরো পেয়েছো না, ওর থেকে কোনো সূত্র বের করার চেষ্টা করো, ভালো করে খোঁজো। যে শালুকের জীবন নিয়ে খেলা করেছে সে আমার হাত থেকে বাঁচতে পারবে না। শ্রেয়া, শালুকে সাক্ষী দেওয়ার পরে কত লোকের শাস্তি হয়েছে তার লিস্ট পেয়েছো? স্যার, এরকম তো প্রচুর ঘটনা আছে, সেজন্য সেগুলোকে আমি শর্ট লিস্ট করছি। ইদানিং কালের কোনো কেস দেখো শ্রেয়া, পুরোনো কেস হলে এত টাইম লাগাতো না বদলা নেওয়ার জন্য। এখনকারই কোনো কেস হবে। স্যার। হ্যাঁ সারিকা। স্যার, একটা নতুন ব্যাপার জানা গেছে। সেটা কি? লাশের ডান পা থেকে একটা স্টিল প্লেট পাওয়া গেছে। স্টিল প্লেট? তার মানে হলো ওই লোকটার সার্জারি হয়েছে অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে? হ্যাঁ, হতে পারে। তাহলে নিখোঁজ লোকেদের লিস্ট চেক করো, কোন লোকটার ডান পায়ে সার্জারি হয়েছে। আর ওই লাশটার ভেতরে যে গুলিটা পাওয়া গেছে সে ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, ব্লাস্টের ফলে ওটার পাওয়া যায়নি। বন্দুক যদি পাওয়াও যায় তাহলে আমরা জানতে পারবো না যে গুলি ওই বন্দুক থেকে চলেছে কি না। স্যার। হ্যাঁ স্যার, একটা লোকের ব্যাপারে জানতে পেরেছি। নাম কি? রাজেশ। সে নিরুদ্দেশ, এবং মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আমরা জানতে পেয়েছি যে তার ডান পায়ে অস্ত্রোপচার হয়েছিল। আচ্ছা, রাজেশ। রাজেশ আপনারা পুরোপুরি কি নিশ্চিত যে ওই আমাদের রাজেশ? হ্যাঁ, ওরই লাশ পেয়েছি আমরা। এটা কি করে হতে পারে স্যার? কে মারতে পারে আমাদের রাজেশকে? আমরা অনুসন্ধান করছি। আপনার কাউকে সন্দেহ হয়? না স্যার, আমার কাউকে সন্দেহ হয় না। রাজেশের কোনো শত্রু, কারোর সঙ্গে ঝগড়া ছিল হয়তো, কেউ প্রতিশোধ নিতে চাইছিল তার উপর। রাজেশ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, ঝগড়া থাকি তো দূরের কথা, ও কারোর সাথে কথাই বলতো না। খুব কর্মঠ ছিল আমার ছেলে, নিজের বাবার প্রতিষ্ঠিত বিজনেসের সঙ্গে ছুটতে পারত, কিন্তু না, ও নিজের পরিশ্রম দিয়ে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিল। আচ্ছা, আপনি ওকে শেষবার কবে দেখেছিলেন? 7 দিন আগে, ওই 30 তারিখে। আচ্ছা, আপনি বললেন যে ও নিজের পরিচিতি বানাতে চাইছিল, তো কাজের ব্যাপার নিয়ে কোনো টেনশন ছিল কি ওর? হ্যাঁ, কাজের ব্যাপারে তো সবসময় ও টেনশনে থাকতো। ও বেশ কিছুদিন ধরে প্রমোশন আশা করছিল, ও অনেক পরিশ্রম করেছিল জীবনে এগোনোর জন্য, কিন্তু ওর অফিসে একটা মেয়ে কাজ করত, সেও প্রমোশনের জন্য খাটছিল। রাজেশ এই নিয়ে খুব চিন্তা করত, যদি ওই মেয়েটা প্রমোশন পেয়ে যায় তাহলে ওর সুযোগ পরের বছর আসবে। আচ্ছা, ওই মেয়েটার নাম কি আপনি জানেন? সুস্মিতা নাম ছিল ওই মেয়েটার। আপনি কি এটা বলতে চাইছেন যে প্রমোশনের লোভের জন্য আমি রাজেশের মার্ডার করেছি? খুব বুদ্ধিমান দেখছি আপনি। আপনি ভুল ভাবছেন স্যার, এটা সত্যি নয় স্যার। তো সত্যিটা কি আপনি আমাদের বুঝিয়ে দিন।
ডিজিএন কর্পোরেট অ্যাপয়েন্টমেন্ট লেটার? আগে হ্যাঁ, আমার নামের। 1 সপ্তাহ আগেই এই কোম্পানিতে আমি চাকরি পেয়ে গেছিলাম, 2 গুণ বেশি স্যালারি। এই জন্যই আমি লোন নিয়েছিলাম, এটা ভেবে যে আমি যদি এখানে প্রমোশন নাও পাই তাহলে এখানকার চাকরি ছেড়ে ওই নতুন কোম্পানি জয়েন করে নেব আমি। কিন্তু প্রমোশন তো আপনি পেয়ে গেছেন। প্রমোশন তো রাজেশেরই পাওয়ার কথা, কিন্তু ও না থাকা দরুন এই প্রমোশনটা আমাকে দেয়া হয়। আসল ব্যাপারটা হলো আমার ওকে খুন করার কোনো প্রয়োজন নেই। আশা করি আমাকে আপনারা বিশ্বাস করতে পারছেন এখন। স্যার, স্যার রাজেশের ড্রয়ার থেকে আমি এই গিফট প্যাকটা পেয়েছি। হার্ট শেপ পেন্ডেন্ট? তাও আবার গিফট প্যাকে? নিশ্চয়ই কাউকে উপহার দেওয়ার জন্য কিনেছিল। কাউকে নয়, বিশেষ কাউকে। একটা ছেলে এই হার্ট শেপ পেন্ডেন্ট একটা মেয়েকে তখন দেয় যখন তাকে সে ভালোবাসে। সুস্মিতা দেবী, আপনার কোনো আইডিয়া আছে যে রাজেশ কাউকে ভালোবাসতো কিনা? আগে আমি বলতে পারবো না। অমিত ওর কাছের বন্ধু ছিল, হয়তো অমিত বলতে পারবে। অমিত? ইয়েস স্যার। মিস্টার অমিত, আপনি এটা বলতে পারেন যে রাজেশের কোনো গার্লফ্রেন্ড ছিল? স্যার নিশ্চিত করে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে বসের সেক্রেটারি সুজানের সাথে ওর অ্যাফেয়ার ছিল। সুজান? সুজান, আমরা বুঝতে পারছি তোমার কি অবস্থা। তুমি প্লিজ নিজেকে সামলাও। বলুন, কি জানতে চাইছিলেন আপনি? যে রাতে রাজেশ নিখোঁজ হয় ওই দিন ওর সাথে কথা হয়েছিল? অফিসে লাঞ্চ ব্রেকে দেখা হয়েছিল, এই 10 মিনিটের জন্য। ডিসাইড করেছিলাম সন্ধেবেলা মুভি যাব আর ডিরেক্ট সিনেমা হলের বাইরেই দেখা করব, এরকমই কথা হয়েছিল। আমি 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু ও আসেনি। আপনারা দুজন একই অফিসে কাজ করতেন, তো মানে আলাদা আলাদা যাওয়ার প্ল্যান করলেন আপনারা কেন? আমার কিছু কাজ ছিল, সেজন্য আমি তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম। আর রাজেশ বাড়ি গিয়ে চেঞ্জ করবে বলেছিল, তাই জন্য। আচ্ছা, আপনি আর রাজেশ কি একা একা ফিল্ম দেখতে যাচ্ছিলেন নাকি কেউ সঙ্গে ছিল? আমার কিছু বন্ধু এসেছিল। আপনার কি মনে হয় কে করতে পারে রাজেশের খুন? শিওর বলতে পারবো না, কিন্তু না, ছেড়ে দিন। আমার আন্দাজ ভুলও তো হতে পারে। দেখুন, আপনি ঘাবড়াবেন না। আপনি যা যা জানেন আপনি আমাদেরকে বলতে পারেন। আমার এক্স বয়ফ্রেন্ড রাহুল। রাহুল? তুমি তুমি প্রথম দেখেছিলে না রাজেশের লাশটা? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি, আপনারা এখানে কেন? তোমার বাড়ির তল্লাশি নেব আমরা। নিখিল স্যার। কিন্তু আমি তো সিআইডি কে ফোন করেছিলাম, আর আপনারা আমাকেই সন্দেহ করছেন। এটা ঠিক নয়। আমাদের শেখানোর কোনো দরকার নেই কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। এটা তোমারই ষড়যন্ত্র ছিল না? তুমি চেয়েছিলে যে রাজেশের লাশটা সিআইডির হাতে পড়ুক। কে কে রাজেশ? আমি কোনো রাজেশকে চিনি না। মিথ্যে কথা বলছো তুমি। আচ্ছা, ও তোমার এক্স গার্লফ্রেন্ড সুজেনের প্রেমিক ছিল, তাই না? ও আগে আমার প্রেমিকা ছিল, আর এখন ওর সাথে এখন কে আছে আমি জানি না। আচ্ছা, তুমি কিছু জানো না, কিন্তু আমরা তোমার কল লিস্ট থেকে জানতে পেরেছি যে তুমি রাজেশকে ফোন করতে। তুমি যদি ওকে চিনেই না থাকো তাহলে ফোন করতে কি জন্যে? হ্যাঁ বলো। হ্যাঁ, আমি রাজেশকে চিনি, কিন্তু স্যার ও। কিন্তু কি তুমি এখনো মিথ্যে বলছো কেন? কারণ আপনি যখন বললেন যে লাশটা রাজেশের, তো আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো যে আপনি আমাকেই সন্দেহ করবেন। বিশ্বাস করুন, আমি রাজেশকে খুন করিনি। একটা পার্টিতে তুমি জেনে বুঝে তোমার ড্রিঙ্ক রাজেশের গায়ে ফেলে দিয়েছিলে, আর ওই পার্টিতে সব লোকের মাঝখানে তুমি রাজেশের সঙ্গে ঝগড়া করেছিলে। তুমি ওকে হুমকিও দিয়েছিলে প্রাণে মেরে ফেলার। এটা তো 6 মাস আগের কথা, আর আমার কিছু আসে যায় না যে সুজেন কাকে ভালোবাসে। ও এখন আমার অতীত, আর রাজেশের লাশটা খুঁজে পাওয়া শুধু একটা কাকতালীয় ব্যাপার। ও, তো রাজেশের লাশটা তুমি দেখতে পেয়েছিলে, এটা কাকতালীয়।
আর ওর লাশ সিআইডির হাতে তুলে দেওয়াটাও কাকতালীয়। তারপরে ওই লাশের মধ্যে যে বোমাটা পাওয়া গেল সেটাও কাকতালীয় ছিল নাকি? কেন করেছো তুমি এসব? তোমার কারণে আজ ডক্টর সালুখে প্রায় মরতে বসেছে, বুঝেছো? বোম? কিরকম বোম? আমি কিছু বুঝতে পারছি না। প্রথমে তো আপনি আমাকে রাজেশের খুনি বলছেন, আর তারপরেই ডক্টর সালুখের। স্যার, আমি একজন প্রেমিক, কোনো সিরিয়াল কিলার নই। আচ্ছা স্যার, স্যার এই যে রাহুল বাবুর বেডরুম থেকে এই গানটা পাওয়া গেছে। তো রাহুল, এই গানটা তোমার কাছে কি করে? স্যার, ওই সুরক্ষার জন্য, কিন্তু আমি কখনো চালাইনি। তো তোমার বিপদ কার দিক থেকে? আর এই গানের লাইসেন্স আছে তো তোমার? না স্যার, মানে স্যার হ্যাঁ আমি স্যার। চেক করেছি, এর মধ্যে থেকে একটা গুলি বেরিয়েছে। স্যার, আমার কাছে বন্দুক আছে, তার মানে এটা নয় যে আমি রাজেশকে খুন করেছি। একটু ভাবুন, রাজেশকে খুন করে ও লাশের মধ্যে আমি বোম রাখতে যাব কেন? তুমি জানতে যে রাজেশের লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে ডক্টর সালুখের কাছে পরীক্ষার জন্য, আর তুমি ডক্টর সালুখেকে মারতে চেয়েছিলে। আমার ওনার সঙ্গে কখনো দেখাই হয়নি, তো আমি কেন মারতে যাব? সেটা তো আমরা জানতেই পারবো, বুঝেছো? স্যার, হ্যাঁ, কি জানতে পেরেছো? আমরা এই রাহুলের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলাম। ও খুব সাদাসিধে একটা ছেলে, কোনো ক্রিমিনাল রেকর্ডই নেই ওর। হ্যাঁ স্যার, এই জন্য মনে হয় ডক্টর শাহরুখের ওপর হামলা করার কোনো কারণই নেই এর কাছে। না না না, কোনো কারণ তো নিশ্চয়ই আছে অভিজিৎ, কোনো কারণ আছে। স্যার, সুজান বলছিল যে রাজেশ বাড়ি যাচ্ছিল রেডি হওয়ার জন্য, কিন্তু ওর মা বাবা বললো যে ও বাড়িতে পৌঁছয়নি। তার মানে রাজেশের মৃত্যু অফিস আর বাড়ির মাঝখানে হয়েছে, বাড়ির মাঝখানে হয়েছে। একটা কাজ করো, দুটো জায়গায় তোমরা গিয়ে ভালো করে খোঁজ করো। Yes, sir. হ্যাঁ, হসপিটাল থেকে ফোন এসেছে। হ্যাঁ ডাক্তার, বলুন, সালুকে ভালো আছে তো? আসি। কি হয়েছে স্যার? শয়তানটা বেঁচে আছে। কি সালুকে, কেমন আছো? আরে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভাবছিলাম যে তুমি আমার আগে চলে গেছো। এত সহজে তোমার পেছনে আমি ছাড়ছি না প্রদ্যুম্ন। আচ্ছা, এটা কথা বলো, কেমন চলছে তোমাদের তদন্ত? দেখো অভিজিৎ, দেখো, এ কোনোদিন শুধরাবে না। আরে একটু তো রেস্ট নাও, না হলে রিটায়ার করে যাও। দেখো প্রদ্যুম্ন, আমি তোমাকে দাদা বলে মনে করি, এখন তুমি বলো অভিজিৎ, রিটায়ার কার হওয়া উচিত? আরে বলো না, কেমন চলছে? বলছি, দেখো, আমি সন্দেহ করছি রাহুলকে, কিন্তু রাহুলের কোনো ক্রিমিনাল রেকর্ড পাচ্ছি না। কিন্তু আমি তো কোনো রাহুলকে চিনি না। সেটাই তো, যখন আমরা কোনোদিনই রাহুলকে গ্রেপ্তার করিনি, ও আপনার উপর হামলা কেন করবে? সেটাই তো, রাহুলের বাড়ি থেকে আমরা একটা বন্দুক পেয়েছি, আর রাজেশের মৃত্যু হয় গুলি চলার কারণে। না প্রদ্যুম্ন, তুমি এই বন্দুকটার ব্যাপারে ভুলে যাও। তার মানে? মানেটাই, ওই গুলিটা আমাদের বিভ্রান্ত করানোর জন্য চালানো হয়েছিল। খুনি ওকে প্রথমে মারে, তারপরে ওর ওপরে গুলি চালায়। হ্যাঁ বস, ওর মৃত্যুর কম করে 3 দিন পর ওকে গুলি করা হয়েছিল। কি? মরবার 3 দিন পরে? হ্যাঁ অভিজিৎ। এমনটা কেউ কেন করবে স্যার? তাহলে অভিজিৎ, যদি ও মারা যাওয়ার 3 দিন পরে গুলি চালানো হয়ে থাকে, তাহলে এই রাজেশের মৃত্যু হলো কিভাবে? মনে হয় কোনো গভীর আঘাতের দাগ। এই খুলি এই দিক থেকে বেঁকে গেছে। স্যার, আরেকটা নির্জন এলাকা, এটা রাজেশের বাড়ি আর অফিসের মধ্যে পড়ে। বাকি সমস্ত জায়গায় তো দেখা হয়ে গেল, এখন মাত্র এই নির্জন জায়গাটাই বাকি আছে। এরপরে তো বিল্ডিংই শুরু হয়ে যাবে, যেখানে সকাল সন্ধে মানুষের ভিড় জমে থাকে। স্যার, এত ভিড়ের মধ্যে খুনি যদি হামলা করতো, তাহলে কেউ না কেউ তো দেখতে পেত। নিখিল, আমার মনে হয় আমাদের এই জায়গাটাই ভালো করে দেখা উচিত।
এই ধরনের আঘাত তো কোনো ভারী জিনিসের জন্যই হতে পারে, ধারালো জিনিসে তো নয়। ইয়েস হ্যাঁ সারিকা, কি পেলে? স্যার, এই দেখুন, এটা রাজেশের খুলি। এটা এখান থেকে বেঁকে গেছে। কি দিয়ে মেরেছে মনে হয়? স্যার, এই হাতিয়ারটা কোনো তীক্ষ্ণ, লম্বা বা ধারালো নয়, বরং মজবুত আর ওজনওয়ালা, কোনো গোলাকারের। মানে পাথর? কি হলো স্যার? এই দেখ, আমি কি পেয়েছি, কিন্তু এইবার আমি বল পাইনি, পাথর পেয়েছি, পাথর, রক্ত মাখা একটা পাথর। পাথর? মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রাজেশকে পাথর দিয়ে কেন মারলো? পাথর দিয়েই বা কেন মারলো, যেখানে ও এত কিছু প্ল্যানিং করে রেখেছিল? লাশ পাওয়া, গুলির চিহ্ন, সেলাই, আর তারপরে লাশের ভেতর বোম রেখে দেওয়া। এত কিছু প্ল্যানিং করা সত্ত্বেও ও রাজেশকে পাথর দিয়ে মারলো কেন? এই জায়গাটা দেখ নিখিল, এখানকার মাটিটা কেমন একটা ঝুরঝুরে, মনে হচ্ছে যেন ইদানিং খোঁড়া হয়েছিল। কি হলো? কিছু পেলে কি তোমরা এখানে? স্যার, ওখানে আমরা রক্ত মাখা একটা পাথর পেয়েছি স্যার। রাজেশের সিটি স্ক্যানের হিসাব অনুযায়ী ওই পাথরটা এইরকমই বড় আর এমনই আকৃতির হওয়া উচিত যা দিয়ে ওকে মারা হয়েছিল। আর এইখানটা দেখুন স্যার, মনে হচ্ছে যেন মাটিটা খোঁড়া হয়েছিল এখানে। হ্যাঁ, দেখে তো তেমনই মনে হচ্ছে আমার। যদি রাজেশের লাশটা প্রথমে এখানেই পুঁতে রাখা হয়ে থাকে, তাহলে কোনো না কোনো সূত্র তো পাওয়া যাবেই। ডক্টর সারিকা বলছিলেন যে খুনি রাজেশকে পাথর দিয়ে মেরেছে, আর ওই কাজটা ভেবেচিন্তে করেনি, বরং হঠাৎই উত্তেজনার বশে করেছে, আর সেই জন্যই তো পাথর নিয়েই আক্রমণ করেছে ও রাজেশকে। তারপর ভয় পেয়ে গিয়ে খুনি রাজেশের লাশটাকে এখানে পুঁতে রেখেছিল। আর তাড়াহুড়োতে সব সময়ই অপরাধী কোনো না কোনো চিহ্ন ছেড়ে রেখে যায়। স্যার, স্যার, রক্ত লেগে থাকা এত বড় পাথর পুঁতে রেখেছে এখানে, এইবারে মাথায় ঢুকেছে। খুনি প্রথমে রাজেশের মাথায় এই পাথরটা দিয়ে মেরেছিল, আর তাতেই তার মৃত্যু হয়েছিল। আর তারপরে ওর লাশটা এখানে পুঁতে দিয়েছিল, আর এই বড় পাথরটা দিয়ে ওর মুখটাকে একেবারে বিকৃত করে দিয়েছিল যাতে কেউ না চিনতে পারে। কিন্তু যখন এই হাতিয়ারটা পাওয়া গেছে, এটা সেই পাথর যেটা দিয়ে রাজেশের মাথায় আঘাত করা হয়েছিল, আর এই পাথরটাতেই অন্য আরেকজনের রক্তও পাওয়া গিয়েছে। আচ্ছা, কার রক্ত ওটা? স্যার, আমি বেশ এটাই চেক করছিলাম আমাদের ক্রিমিনাল ডেটাবেসে। স্যার, এই দেখুন। স্যার, এটা তো অজয়। 6 দিন আগে খুনের কেসের জন্য একে আমি গ্রেপ্তার করেছিলাম, আর ও এখনো জেলে আছে। আমি কোনো রাজেশকে চিনি না, আর তাছাড়া 6 দিন ধরে তো আমি জেলে আছি। আপনারা আমার বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারবেন না এসপি সাহেব। প্রমাণ পেয়ে গেছি আমরা। ওই পাথরের ওপর তোমার রক্তের ফোঁটা পেয়েছি, যেটা দিয়ে তুমি রাজেশের খুন করেছো, বুঝেছো? আচ্ছা, কিন্তু যেদিন বোম ব্লাস্ট হয়েছে সেদিন তো আমি জেলে ছিলাম।
আপনারা কিছুই প্রমাণ করতে পারবেন না, কিছুই না। চুপচাপ তোর ওই সাথীর নামটা বলে দে, যে জমি থেকে লাশ বের করে বোমটা ফিট করেছিল। আমি কিছুই বলবো না, মুঝে বের করুন না আপনারা প্রমাণ। ততদিন আপনারা সবাই একে একে মরতে থাকবেন সালুঙ্খের মতো। এই শেষ হয়ে গেছে সে, যে সিআইডি কে শেষ করতে চেয়েছে। শোন গর্ধব, জানতে চাস তুই সালুখে এখনো বেঁচে আছে? এখনো বেঁচে আছে সালুখে। আর তোর ওই যে বন্ধু আছে না, সেও বাঁচতে পারবে না আমাদের কবল থেকে, বুঝেছিস? বাঁচতে পারবে না। তোদের দুজনকে তো ফাঁসিতে ঝুলিয়েই ছাড়বো আমি, কথাটা মনে রাখিস। স্যার, এই অজয়ের ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়েছি। এর কোনো ফ্যামিলি নেই, এ বিবাহিতও নয়। তাহলে কে আছে যে সাহায্য করবে? একটা কথা বলো, অজয়ের সাথে জেলে কোনো কয়েদি ছিল বা এই আশেপাশে কোনো কয়েদির সাথে ও কথা বলতো যে ছাড়া পেয়েছে? সঞ্জয় নামের এক কয়েদি ছিল, ওই সেলেই ছিল, 4 দিন আগে ছাড়া পেয়েছে। সঞ্জয়? এই লোকটাই হবে অভিজিৎ, অজয়ের বন্ধু। তুলে আনো সঞ্জয়কে। স্যার, ওর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, জেলে আমরা একসাথেই ছিলাম, কিন্তু মাত্র কয়েকদিনের জন্য। অজয় তোমাকে কোনো খুনের ব্যাপারে কোনো কিছু বলেছে? না স্যার, একদম নয়। ও তো আমার সঙ্গে কথাই খুব কম বলতো। মিথ্যে! জেলার বাবু বলেছেন যে তোমাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। না স্যার। 4 দিন আগে তুমি জেল থেকে ছাড়া পেয়েছো, আর 3 দিন আগে রাজেশের বডিতে বোম ফিট করা হয়েছিল। আমরা মনে করছি তুমি ফিট করেছো। স্যার, আমি কিচ্ছু জানি না। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি সোজা সংশোধন কেন্দ্রে চলে গেছিলাম। আপনি চাইলে ওখানে জিজ্ঞেস করতে পারেন, রাতে ওখানেই ছিলাম। অজয় কি জেল থেকে ছাড়া পাওয়ার পর তোমায় কোনো কাজ দিয়েছিল? হ্যাঁ, একটা ছোটখাটো কাজ দিয়েছিল। কিরকম কাজ? স্যার, একটা খাম পোস্ট করতে বলেছিল। ভাবলাম চিঠি আছে, তাই হ্যাঁ বলেছিলাম, কিন্তু তাতে কি লেখা ছিল আমি কিচ্ছু জানি না স্যার। আচ্ছা, তাহলে চিঠিতে কোন ঠিকানা লেখা ছিল সেটা তো তোমার মনে আছে? হাত উঁচু কর, হাত উঁচু কর। কি হয়েছে? কে আপনারা? সিআইডি। সিআইডি? আমি কি করেছি? অপরাধ। অপরাধ? কিসের অপরাধ? অজয়ের বন্ধু না তুই? আমি কোনো অজয় টজয়কে চিনি না। মিথ্যে বলো না। আমরা ওই লেটারের বিষয়ে জানতে পেরে গেছি, যেটা অজয় জেল থেকে পাঠিয়েছিল। আমি এরকম কোনো লেটার পাইনি। এসব কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না স্যার। একটা চড় খেলে সব মনে পড়ে যাবে, বুঝেছিস? রাজেশকে খুন কেন করেছিস তুই? আর ওর লাশে বোম রেখেছিলিস বা কেন? ভাগ্য ভালো যে সালুঙ্কে স্যারের প্রাণ বেঁচে গেছে। বোম? সালুকে? দেখুন, এসব কি হচ্ছে আমি কিন্তু জানি না। আমি খুন করতে পারি না। কেন করতে পারো না? স্যার, কারণ আমি অন্ধ স্যার। ও, অন্ধ তুই? ওই জন্য এখানে বসে বসে টিভি দেখছিস এখন? হ্যাঁ না স্যার, আমি শুধু সাউন্ডটা শুনছিলাম। আচ্ছা, সিআইডির জালে ফেসে গেলে বলে অন্ধ হবার নাটক করছো? আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওপরে গিয়ে ড্রয়ারের মধ্যে আমার মেডিকেল সার্টিফিকেটগুলো দেখুন। আপনারা প্লিজ চেক করে দেখুন। অমর নাম। মিনিট। কি করে হলো এসব? ওই কয়েক বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার, যাতে আমার দুটো চোখ নষ্ট হয়ে যায়। স্যার, যদি ইনি পড়তে না পারেন তাহলে অজয় এনাকে লেটার কেন পাঠিয়েছে? লেটার? কিন্তু আমি তো কোনো লেটার পাইনি স্যার। আচ্ছা, একবার ঘরটা তল্লাশি নাও তো। স্যার, হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেটস।
বাড়িতে আর কে কে থাকে? কেউ থাকে না, আমি এখানে একাই থাকি। আর কোনো লোক যে এখানে আসা যাওয়া করে? কোনো কাজের মেয়ে বা কোনো আত্মীয় স্বজন কেউ? না স্যার, আমি নিজেরটা নিজেই দেখি। আত্মীয় স্বজনদের আমার জন্য সময় নেই, আর কোনো কাজের লোক উপর আমি ভরসা করতে পারি না স্যার। স্যার, স্যার বাড়িতে কোনো লেটার পাইনি। ও, তার মানে কেউ ওই লেটারটা এখান থেকে নিয়ে গেছিল। আচ্ছা, রিসেন্টলি কেউ এসেছিল এখানে দেখা করতে? হ্যাঁ, একজন সেলস গার্ল এসেছিল ওই শ্যাম্পু আর সাবান বেচতে। কিন্তু স্যার আমার ওই সাবান আর শ্যাম্পু বাজারটা কম, ওকে পারফিউম বিক্রেতা বেশি মনে হয়েছিল। কেন কেন? কারণ আমি যখন দরজাটা খুলি তখন আমার নাকে জ্যাসমিনের গন্ধ এসেছিল। জैस्मिনের গন্ধ? স্যার, জैस्मिनওয়ালা পারফিউম তো সুজান ইউজ করে, রাজেশের গার্লফ্রেন্ড। মানে স্যার ওই এখানে সেলস গার্ল হয়ে এসেছিল আর ওই লেটারটা নিয়ে গেছিল। আর ও এটা জানতো যে অমর চোখে দেখতে পায় না। আর কিছু মনে পড়ছে তোমার? ইয়েস স্যার, ও যখন সাবান আর ব্রশিয়ার বের করছিল তখন আমি একটা বেল বাজাবার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমার মনে হয়েছিল ওর ব্যাগে এমন কিছু লাগানো ছিল যার থেকে ওই বেল বাজাবার আওয়াজটা পাচ্ছিলাম। তার মানে এই ষড়যন্ত্রে সুজিনের হাত অবশ্যই আছে। স্যার উপরে কেউ নেই, বোধহয় পালিয়ে গেছে। রবি, অমরকে ভেতরে নিয়ে এসো। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। হ্যাঁ, এই পারফিউমটা এই মেয়েটা লাগিয়েছিল। স্যার, স্যার ওই দিন যে মেয়েটা এসেছিল ওর পার্স থেকেও এরকম আওয়াজ বেরোচ্ছিল স্যার। তার মানেটা হলো ও সুজান, যে এসব করছে। স্যার ওপরের ঘর থেকে সালুকে স্যারের বাড়ির এই অ্যাড্রেসটা পেলাম। কি? মাই গড! তার মানে হচ্ছে ডক্টর সালুকের পিছনে পড়েছে এখন। আরে আপনি? রীতা নার্স কোথায়? ওর আজকে কিছু কাজ আছে, তাই আমি এসেছি। সালুঙ্কে সাহেব নিজের ঘরে আছেন, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি। সুজান, অজয়ের প্রেমিকা।
সুজান বলো, কেন সমস্ত তুমি করেছো? হুম? কারণ আমি অজয়কে ভালোবাসতাম। আর রাজেশ? রাজেশ আমাকে ভালোবাসতো, ও আমার জন্য পাগল ছিল। তাহলে রাজেশকে মারলে কেন তুমি আর অজয় মিলে? হ্যাঁ, আমি আর অজয় বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কাছে টাকা ছিল না। তখন আমি জানতে পারলাম যে রাজেশের বাড়ির লোক অনেক বড় লোক। সেটা আমি অজয়কে বলেছিলাম। ওই প্ল্যান বানিয়েছিল যে আমরা রাজেশকে কিডন্যাপ করব, যাতে রাজেশের পরিবার থেকে ওর প্রাণের বিনিময়ে লাখ টাকা হাতাতে পারো, তাই তো? হ্যাঁ, আমি রাজেশকে মলে ডেকেছিলাম সিনেমা দেখার জন্য, আর ও বাড়ি গিয়ে চেঞ্জ করে আসবে বলেছিল। আর রাস্তায় অজয় ওকে কিডন্যাপ করবে বলেছিল। কিন্তু কিডন্যাপিং এর প্ল্যান ফেল করে গেল। হাতাহাতিতে অজয় রাজেশের মাথায় পাথর দিয়ে মারে আর রাজেশের মৃত্যু হয়ে যায়। রাজেশের লাশের ভেতরে বোম কেন ফিট করেছিলে? বদলা নেওয়ার জন্য। ডক্টর শালুকের ওপর? হ্যাঁ, 2 বছর আগে সিআইডি আমার বাবাকে গ্রেফতার করেছিল, আর এই ডক্টর শালুকের জন্য আজ অবধি আমার বাবা যাবজ্জীবন সাজা ভুগছে। আর যখন কিছুদিন আগে সিআইডি অজয়কেও গ্রেফতার করে নিল, তখন আমি ঠিক করলাম বদলা নিয়েই ছাড়বো। আরেকটা ভুল তোমরা করেছো। সঞ্জয়ের মাধ্যমে অজয় অমরের ওখানে ওই চিঠিটা পাঠায় তোমার জন্য। অমর অন্ধ ছিল, তাই জন্য আমি ওর বাড়িতে চিঠি পাঠিয়ে একে অপরের সাথে কথা বলতে পারতাম। এরকমই প্ল্যান করেছিলাম আমরা, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে যে যতক্ষণ না কেস সলভ হয় আমরা সিআইডির লোকেরা নিশ্চিন্তে বসি না। তোমার নিজের বাবার ভুল থেকেও তুমি কিছু শিখতে পারোনি। দুটো অপরাধ করেছো তুমি, একটা শালুকের প্রাণ নেওয়ার চেষ্টা আর রাজেশকে খুন। তোমার হয়তো এখন ফাঁসিই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.